1970 সালের 12ই নভেম্বর। দিনটি ছিল বৃহস্পতিবার। তৎকালীন পূর্ব পাকিস্তানের ভোলার মানুষজন এক মুহূর্তের জন্য ভাবেনি যে মৃত্যু থেকে একটু দূরে তারা দাঁড়িয়ে আছে। তারা বুঝতেই পারেনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ধেয়ে আসছে তাদের দিকে। এটি ছিল মূলত প্রাণঘাতী একটি ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছিল দ্য গ্রেট ভোলা সাইক্লোন। পৃথিবীর ইতিহাসে এত বড় ভয়াবহ দুর্যোগ আর দেখেনি বিশ্ব। বিধ্বংসী এই ঝড়ে 3 লক্ষের অধিক মানুষ মারা যায়, আর প্রায় 15 লক্ষ মানুষ ঘর বাড়ি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়। কোনো কোনো পত্রিকার মতে মৃতের সংখ্যাটা 5 লাখেরও অধিক। ভোলার মানুষ সাধারণত কৃষি ও মৎস্যজীবী হওয়ায় এরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। অধিকাংশ মানুষ মনে করেন এই ঘটনা শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগই ছিল না, এটি ছিল তৎকালীন পাকিস্তান সরকারের অবহেলার শিকার একটি মানবিক বিপর্যয়, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতিতে। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সৃষ্টি হয় এবং ক্রমে শক্তি সঞ্চয় করে। ঝড়টি ঘন্টায় 185 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে। ভোলার বিস্তীর্ণ অঞ্চল কালচর, চরকুকরি-মুকরি ও মনপুরা সহ চট্টগ্রাম, নোয়াখালী ও পটুয়াখালী জেলায়ও এর তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়। এর সাথে থাকা 10 থেকে 33 ফুট উঁচু জলোচ্ছ্বাস গ্রামগুলোকে মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দেয়। ঘূর্ণিঝড়টি আঘাত হানার কয়েকদিন পরে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের সাংবাদিক হাওয়ার্ড হোয়াইটেন ভোলায় গিয়েছিলেন। তখন তিনি ভোলা মনপুরার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন। তার পাঠানো তথ্যের ভিত্তিতে 1970 সালের 18 নভেম্বর গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে হাওয়ার্ড হোয়াইটেন লেখেন, ভোলার মনপুরায় গিয়ে তিনি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন। দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র মনপুরাতেই 22,000 মানুষের মধ্যে 16,500 মানুষই সেদিন মারা গিয়েছিল। দ্বীপের 20,000 গবাদি পশুর মধ্যে বেঁচে ছিল মাত্র কয়েকশো। প্রত্যক্ষদর্শী চৌধুরী কামালকে উদ্ধৃত করে গার্ডিয়ান লিখেছিল, ঘূর্ণিঝড়টি যখন আঘাত হানে তখন ছিল মধ্যরাত। রেডিওতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস তারা আগেই শুনেছিলেন, সেজন্য সবাই রাতে জেগেছিলেন, কিন্তু জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। অন্ধকারের মধ্যে আমরা হঠাৎ দেখলাম একটি আলোর ঝলকানি আমাদের দিকে আসছে, এরপর বজ্রপাতের মতো শব্দ, এরপর পুরো এলাকা পানিতে ভেসে যায়। সাংবাদিক হাওয়ার্ড হোয়াইটেনকে মিস্টার কামাল আরও বলেন, আমরা এখন পর্যন্ত 10,000 মৃতদেহ মাটি দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এখনো বহু মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সাইক্লোনের পরের দিন সকালে পুরো এলাকা যেন একটি শ্মশানে পরিণত হয়। মৃতদেহগুলো পানিতে ভেসে বেড়াচ্ছিল এবং পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল, আর যারা বেঁচে ছিল তাদের জীবন ছিল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আর্তনাদের মতো। খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে ছুটোছুটি করতে থাকে লক্ষ লক্ষ মানুষ। সে সময় চিকিৎসা ব্যবস্থা এতটাই নাজুক ছিল যে প্রতি 1,10,000 মানুষের জন্য একজন ডাক্তার নির্ধারিত ছিল। ফলে ঘূর্ণিঝড়ের পরে শুধুমাত্র পানিবাহিত কলেরা রোগেই কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার এই দুর্যোগ মোকাবেলায় ছিল চরম উদাসীন। সঠিক পূর্বাভাস থাকা সত্ত্বেও জনগণকে সতর্ক করতে তারা ব্যর্থ হয়। দুর্বল অবকাঠামো এবং অসংগঠিত উদ্ধার ব্যবস্থা এই বিপর্যয়ের মাত্রাকে আরও ভয়াবহ করে তোলে। এই অঞ্চলের ইতিহাসে ভোলা ঘূর্ণিঝড় ছিল অন্যতম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। তবে সেটি শেষ পর্যন্ত কেবল একটি প্রাকৃতিক দুর্যোগই ছিল না, এই ঘটনার সুদূর প্রসারী একটি রাজনৈতিক প্রভাবও পড়েছিল কিছুদিনের মধ্যে।
সাইক্লোনের পরে তৎকালীন পাকিস্তান সরকারের উদাসীনতা প্রমাণ করেছিল যে পূর্ব পাকিস্তানের জনগণের জীবন মৃত্যু পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে খুব একটা গুরুত্ব বহন করে না। ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে পাকিস্তান সরকার দৃশ্যত উদাসীন ছিল। সেদিন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শেখ মুজিবুর রহমান ভোলায় আসেন 14ই নভেম্বর। সেখানে তিনি ত্রাণ তৎপরতায় অংশ নেন এবং তোফায়েল আহমেদকে নির্দেশ দেন দুর্গত মানুষের সাহায্যে কাজ করার জন্য। ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য প্রথম দিন কার্যত কিছুই করেনি পাকিস্তান সরকার। খোদ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুর্যোগপূর্ণ এলাকায় যেতেই চাননি। ভোলা সাইক্লোনের পরের কয়েক সপ্তাহের মধ্যেই 1970 সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে একচেটিয়া বিজয় লাভ করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। শুধু প্রেসিডেন্ট নয়, পাকিস্তান সরকারের কোনো মন্ত্রী দুর্যোগের পর উপদ্রুত এলাকায় যাওয়ার প্রয়োজন মনে করেননি। বামপন্থী রাজনীতিবিদ এবং বর্তমানে কলামিস্ট পার্টির নেতা হায়দার আকবর আলী খান রণ তার আত্মজীবনীমূলক শতাব্দী পেরিয়ে বইতে সে সময় একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন, ঘূর্ণিঝড়ের সময় মাওলানা ভাসানী ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে ফিরে এসে ঢাকার পল্টন ময়দানে একটি সমাবেশ করেন তিনি। পশ্চিম পাকিস্তান থেকে কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী যে দুর্গত মানুষদের দেখতে আসেননি, সে বিষয়ে জনসভায় জোর দিয়ে উল্লেখ করেন মাওলানা ভাসানী। পরদিন দৈনিক পাকিস্তানে এক চমৎকার ছবি ছাপা হয়েছিল। এক পাশে বক্তৃতারত ভাসানী, অপর পাশে পাকিস্তানের মন্ত্রিসভার 5 জন বাঙালি মন্ত্রীর ছবি। নিচের ক্যাপশন ছিল, ওরা কেউ আসেনি। বিষয়টি নিয়ে পূর্ব পাকিস্তানে প্রচণ্ড ক্ষোভ তৈরি হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। ঘূর্ণিঝড়ের 14 দিন পরে অর্থাৎ 26শে নভেম্বর সি প্লেনে করে ভোলায় আসলেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট। দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন, ত্রাণ তৎপরতায় তিনি সন্তুষ্ট, অথচ তখন ত্রাণের জন্য মানুষ হাহাকার করছে। একজন বিদেশি সাংবাদিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে প্রশ্ন করেন, ত্রাণের হাহাকার নিয়ে মানুষ সমালোচনা করছে কেন? এই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, মানুষ সমালোচনা করলে আমার কিছু করার নেই। আমার লক্ষ্য হচ্ছে কাজ করা এবং সমালোচনা ভুলে যাওয়া। আর এখান থেকেই শুরু হয় পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতিবাদ। I can't help people criticizing. The point is, my government and my people are at it the whole time. My job is to get on with the work and forget the criticism. Are you happy, sir, that enough is being done? I'm satisfied and I'm going to satisfy myself more. 1970 সালের নির্বাচনের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ভোলার এই সাইক্লোনটি পশ্চিম পাকিস্তানের প্রতি বাঙালির অবিশ্বাসের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল, যার ফলস্বরূপ 70-এর নির্বাচনে শতকরা 75% ভোট পেয়ে বিপুল ব্যবধানে আওয়ামী লীগ জয়লাভ করে। If you are right as a Pakistani, then you have to give Bengal their right to live. And they must be master of their own resources because they have been exploited for long 23 years. It cannot be tolerated anymore. এই সাইক্লোন শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগের গল্প নয়, এটি ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরির অন্যতম কারণ। তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকদের উদাসীনতা ও বৈষম্যের কারণে বাঙালিরা আরও বেশি রাজনৈতিক সচেতন হয়ে ওঠে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে মেসাকারপূর্ণ এই দুর্যোগের 54 বছর পার হলেও আজও তার রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। মনপুরা, হাতিয়া, চরপেশন ও দৌলত খান সহ আশেপাশের উপকূলবর্তী এলাকাগুলো সিডর, আয়লা ও ঘূর্ণিঝড় নার্গিসের মতো বড় বড় দুর্যোগে বারবার লণ্ডভণ্ড হলেও সামান্য ত্রাণ দেয়া ছাড়া কোনো সরকারই এসব এলাকার মানুষের জীবনের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে দেখা যায়নি। প্রাকৃতিক খনিজ সম্পদে পরিপূর্ণ দ্বীপ জেলা ভোলার ইলিশ, গ্যাস এবং বিদ্যুতে পুরো বাংলাদেশ লাভবান হলেও এখানকার মানুষ এখনও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।
যে কোনো মানুষ অসুস্থ বা রোগীকে জরুরি ঢাকা নিতে গেলেও নদীপথে দীর্ঘ সময় পাড়ি দেয়া লাগে। উপকূলবর্তী ভোলার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ আজও বাস্তবায়নের মুখ দেখেনি।